আচ্ছা, দেখেন আমাদের কালকে যে মানে পরীক্ষাটা হবে সেখানে আপনারা, আমি বারবারই বলছি যে আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করছিলাম একদিন, আবারও করব। হ্যাঁ, এটা আজকে আর একটু পরে বেসিক নিয়ে আলোচনা করবো, অ্যাটলিস্ট সিএসএস টা আগে শুরু করি। তো আমাদের যে ইয়েগুলো আছে, প্রথমত আমাদের এইচটিএমএল থেকে কি কি প্রশ্ন আসবে সেটা একটু দেখেন। প্রথমত এইচটিএমএল এ আমাদের আহ, শুধু এইচটিএমএল থেকে এইচটিএমএল কি, এর হেডিং ট্যাগ গুলো কি, এগুলো নিয়ে প্রশ্ন হবে, ঠিক আছে। তারপরে এইচটিএমএল এর স্ট্রাকচার, পুরো যে স্ট্রাকচারটা আছে হয়ে গেল সেই স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার, এইচটিএমএল এর স্ট্রাকচারটা বোথ মানে ডেমো এবং রিটেনে লিখতে দিব, ঠিক আছে। অ্যাকচুয়ালি কেন এই, আমি যদিও এই আপনাদের কি জানি বলে এটাকে, পাওয়ার পয়েন্ট স্লাইডটা ধরে বলতেছি, বাট অ্যাকচুয়ালি আমার কোশ্চেনের মেইন থাকবে হচ্ছে এই যে সিবিএলএম থেকে। হ্যাঁ, সিবিএলএম থেকে থাকবে। সিবিএলএম এর যে এইচটিএমএল পার্টটা আছে খেয়াল করেন, সিবিএলএম এবং সিএস এর যে এইচটিএমএল পার্টটা আছে, এটার হার্ড কপি দেওয়া পসিবল না, 400 পেজের একটা হার্ড কপি না দেবে। সিএস টা হয়তো বা দেবে ওনাদের, ওনারা কি দেয় ওনাদেরকে জিজ্ঞাসা করেন না কালকে? কালকে তো ওনারা, হ্যাঁ সিবিএলএম দেয়, হ্যাঁ ওই বা সরকারি অফিসে দেয় আর কি, বেসরকারিতে কে দেবে এতগুলা পেজ। আচ্ছা দেখেন, দেখেন অন্য প্রসঙ্গে যায় না প্লিজ, আগে এটা শেষ করি। হ্যাঁ, প্রথমত আমাদের এইচটিএমএল কি সেটা আমরা জানবো, এবং HTML5 এর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা একদম কোনো নির্ভুলভাবে লিখতে হবে। হ্যাঁ, কেউ হয়তো এইচটিএমএল শুরু করছেন, এইচটিএমএল শেষ করেন নাই, বডি শুরু করছেন, বডি শেষ করেন নাই, এভাবে মানে লেখার সময় বোথ রিটেন এবং আপনার কাজেও আমরা এটা দেখতে করতে দিব। আপনি এখানে মেটাটা বাদ দিতে পারেন, মেটা দরকার নাই, বাট বাকি যে জিনিসগুলো আছে, বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে লিখতে হবে, ঠিক আছে। ওকে, এরপর দেখেন আমাদের ডক টাইপ এইচটিএমএল এর পরে সিমেন্টিক এলিমেন্ট গুলো কি কি, এটা আপনাদের জানতে হবে, লিখে রাখেন। আপনার যে সিবিএলএম পড়তে হবে তা না, আপনি ডাব্লিউসি স্কুলে বা যে কোনো ওয়েবসাইট থেকেও আপনি সিমেন্টিক এলিমেন্টস গুলো কি কি, সিমেন্টিকের সাথে সাথে নন সিমেন্টিক এলিমেন্টস কি কি, সেটা আপনাকে আমি কোশ্চেন করবো কালকে, ঠিক আছে। সিমেন্টিক এলিমেন্টস এবং নন সিমেন্টিক এলিমেন্টস গুলো মানে বলতে আপনি কি বুঝেন এবং কি কি, দুই তিনটা উদাহরণ দেবেন। হ্যাঁ, হ্যাঁ সিবিএলএম থেকে আরো কিছু দিচ্ছি, আপাতত এইচটিএমএলটা দেখেন আর কি, ঠিক আছে। তাহলে সিমেন্টিক এবং নন সিমেন্টিক এলিমেন্টস কি সেটা আমরা দেখব। তারপরে ট্যাগ তো বুঝতেছি যে ট্যাগ, ট্যাগ কি, ট্যাগস কি মানে ট্যাগের ভিতরে যেটা বুঝাচ্ছি যে এই যে ট্যাগটা আছে এটার পুরোটা মানে কোনটা ট্যাগ, এইটুকুকে বলা হয় কি, আমি বলছিলাম যে এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, এটা কি এন্ড ট্যাগ, তাই না। আর মাঝখানে যদি কন্টেন্ট থাকে পুরোটাকে কি বলা হয় বলেন? স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগের মাঝখানে যদি পুরা কন্টেন্ট যদি থাকে তখন তাকে কি বলা হয়? এলিমেন্ট। এলিমেন্ট। স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগের মাঝখানে যদি কন্টেন্ট থাকে তাহলে আমরা বলি সেটাকে বলা হয় এলিমেন্টস। আপনাকে যদি বলা হয় যে এইচটিএমএল এর একটা এলিমেন্টস লেখেন, তখন কিন্তু শুধু স্টার্ট ট্যাগ আর এন্ড ট্যাগ লিখলে হবে না, স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগের মাঝখানে কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট মানে এই যে হ্যালো বাংলাদেশ বা হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ এই ধরনের কিছু যদি হয় সেটা হচ্ছে এইচটিএমএল এলিমেন্টস। লিখতেছেন? হ্যাঁ। তারপরে দেখেন ডকুমেন্ট, এখানে ডক টাইপটা আমরা পরে দেখবো।
ওকে, ডিএসটিএমএল ট্যাগ হচ্ছে একটা কোশ্চেন আসে, দেখেন এই কোশ্চেনটা যদিও আপনাদের সাথে যাবে না, তারপরও একটু দেখে রাখবেন, দেখলে ভালো। সেটা হচ্ছে আমি এগুলোর স্ক্রিনশট নিয়ে নেবেন, একটু পরে কেউ একজন যে কোনো একজন সিআর এসে স্ক্রিনশট নিয়ে দিবেন যে ডকুমেন্ট অবজেক্ট মডেলটা কি। ডকুমেন্ট অবজেক্ট মডেল মানে ডিএসটিএমএল ট্যাগস কি কি DHTML dynamic HTML is a combination of technology used to create dynamic এবং interactive web pages. It combines HTML, CSS and JavaScript এইটুকু পর্যন্ত। DHTML ট্যাগ গুলো কি কি, ঠিক আছে? এবং DHTML ট্যাগস তো বুঝলাম, DHTML জিনিসটা কি এবং DHTML ট্যাগস গুলো কি কি এখানে ওরা বলে দিছে যে ডিপ ট্যাগ, ডিপ, স্প্যান, এই ট্যাগগুলা হচ্ছে কি ডিএসটিএমএল ট্যাগ বা স্ক্রিপ্ট ট্যাগ, এটাও ডিএসটিএমএল ট্যাগস। এটা তো মুখস্থ করেন। এখানে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলার্স কি, ইভেন্ট হ্যান্ডলার্স কি, এটা প্রশ্নটা আসতেছে। ইভেন্ট হ্যান্ডলার এই জিনিসটা কি, হ্যাঁ ওকে। তারপরে সিএসএস দরকার, নিচের থেকে আর কন্টেন্ট দরকার নাই। আচ্ছা, এরপরে দেখেন এন্টিটিস নিয়ে এখনো প্রশ্ন করে নাই। এন্টিটিস মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের এন্টিটিস, বিষয়টা হচ্ছে যে আমরা তো ট্যাগ শিখছি না অনেকগুলো, কিন্তু আমরা কিন্তু কোনো সিম্বলের জন্য কিছু শিখিনি। সিম্বল, যে সেমিকোলন সিম্বল কিভাবে আনবো, এন্ড সিম্বলটা কিভাবে আনবো, ঠিক আছে, বা কি লিখলে আমার কপিরাইট সিম্বলটা আসবে, বা রেজিস্টার্ড ট্রেডমার্ক কিভাবে আসবে, তাই না? দেখবেন এই যে বিভিন্ন ওয়েবসাইটের ফুটারে লেখা থাকে পাওয়ার্ড বাই কপিরাইট এবং পাওয়ার্ড বাই এত, এই সিম্বলটা কিভাবে আনে। এখানে এই সিম্বলটা নিয়েও প্রশ্ন করছে, যদিও এটা নিয়ে কোনো প্রশ্ন এখনো পর্যন্ত আসে নাই, বাট এন্টিটিসটা কি বলছে, entities in HTML are special character codes used to represent characters with simple, মানে মোট কথা সিম্বলকে রিপ্রেজেন্ট করার জন্য আমি কিভাবে HTML কোড লিখব, ঠিক আছে, সেটার জন্য হচ্ছে আপনারা যদি কপিরাইট সিম্বল আনতে চান তাহলে লিখতে হবে কি এন্ড সাইনটা দিতে হবে এবং কপি লিখতে হবে, তারপর আবার সেমিকোলন মারতে হবে, তাহলে গিয়ে আপনি কপিরাইট সিম্বলটা পাবেন, ঠিক আছে। একইভাবে রেজিস্টারের ক্ষেত্রেও এন্ড আরইজি দিলেন, সেমিকোলন দিলেন, তখন রেজিস্টার ট্রেডমার্কটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপর অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস এর ভিতরে কি থাকবে, অ্যাট্রিবিউটস কি বলেন, যে স্পেশাল ইনফরমেশন ট্যাগের সাথে যে স্পেশাল ইনফরমেশন দেয়। দেখেন বলছে যে অ্যাট্রিবিউটস মানে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন অর মডিফাই বিহেভিয়ার ইন এইচটিএমএল এলিমেন্টস, এইটুকুই, বেশি না। এবার কি গ্লোবাল অ্যাট্রিবিউট এর কথা আমি বলছিলাম, আপনারা যারা আগে থেকে ক্লাস করেন তারা হয়তো মনে রাখছেন যে গ্লোবাল আর লোকাল অ্যাট্রিবিউট, তাই না? গ্লোবাল অ্যাট্রিবিউট হচ্ছে কি, কয়টা গ্লোবাল অ্যাট্রিবিউট আছে, ক্লাস, আইডি, স্টাইল, টাইটেল, এগুলো হচ্ছে আমার কি গ্লোবাল অ্যাট্রিবিউটস, ঠিক আছে। অর্থাৎ সমস্ত এলিমেন্টের সাথেই, সমস্ত ট্যাগের সাথেই এই অ্যাট্রিবিউট গুলো আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছি? কে কে বুঝতে পারি নাই? হ্যাঁ, গ্লোবাল অ্যাট্রিবিউট বলতে আমি কি বুঝাচ্ছি, কে কে বুঝি? সবাই বুঝছেন? হ্যাঁ, আবার বাবা, তা তো ভালো। ওকে, তারপরে এলিমেন্ট স্পেসিফিক, এলিমেন্ট স্পেসিফিক অথবা লোকাল অ্যাট্রিবিউট বলা হয়। হ্যাঁ, লোকাল অ্যাট্রিবিউট মানে গ্লোবাল আর লোকাল, যে এগুলা শুধু ওই ট্যাগের সাথে, স্পেসিফিক ট্যাগের সাথেই যাবে। যেমন
অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে এইচরেফ। হুম, তারপরে আপনার অন্যান্য ট্যাগের ক্ষেত্রে যেমন লিঙ্ক ট্যাগের ক্ষেত্রে এইচরেফ, ইমেজের ক্ষেত্রে সোর্স, তাই না? তারপরে ভিডিও অডিওর ক্ষেত্রে সোর্সের সাথে যে এসআরসি দিই, এটাও লোকাল বা এলিমেন্ট স্পেসিফিক অ্যাট্রিবিউট। ঠিক আছে, তাহলে যদি আপনাকে বলা হয়, এই যে এখানে সুন্দর করে দেখেন, খুব সুন্দর করে বলে দিছে যে আমরা যখন ইমেজ দিব তখন ইমেজের যে উইথ হাইট দিব সেগুলো হচ্ছে লোকাল অ্যাট্রিবিউট। আমরা যখন আই ফ্রেমে সোর্স অ্যাট্রিবিউট ইউজ করব সেটাকে বলা হচ্ছে লোকাল অ্যাট্রিবিউট। বা ইমেজের ক্ষেত্রে এএলটি অ্যাট্রিবিউট ইউজ করি, কেন বলেন তো? এএলটি অ্যাট্রিবিউট দিয়ে কি বোঝায়? হ্যাঁ, অল্টারনেটিভ টেক্সট, অল্টারনেটিভ টেক্সট। ঠিক আছে, যদি বলা হয় যে লোকাল অ্যাট্রিবিউট গুলো কি কি, আপনি এই কটা লোকাল অ্যাট্রিবিউট বলে পার পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে অনেক কথাবার্তা বলছে যেগুলা দরকার নাই, যে গিটহাবে কেমনে কিভাবে কি একটা জিনিস কিভাবে দেখবেন, কিভাবে ইয়ে করবেন, যাই হোক এগুলা পরের বিষয়। তাহলে এখানে গেল। এছাড়া সেলফ চেক টু দেখেন, ক্রিয়েট দ্য ওয়েবসাইট ডিজাইন ইউজিং HTML, এটা হচ্ছে 130 নাম্বার পেজ। অ্যাকচুয়ালি আপনাদের কালকের মানে পরীক্ষার জন্য আমি পেজ নাম্বার সিবিএলএম এর কত নাম্বার পেজ থেকে শুরু করছি বলি। ইনফরমেশন শিট না, আমরা সিবিএলএম এর এমনিতে 28, পেজ নাম্বার 28, বাট স্ক্রলিং যদি করেন মানে পিডিএফ দিয়ে যখন ওপেন করবেন 124 নাম্বার পেজ থেকে শুরু করছি। ওয়ার্ক উইথ মডিউলটার নাম কি? মডিউলের নাম কি? ওয়ার্ক উইথ HTML। এই যে দেখেন এখানে মডিউলের নাম দেওয়া আছে সুন্দর করে, ক্রিয়েট দ্য ওয়েবসাইট ইউজিং HTML। ঠিক আছে, এই মডিউলের আন্ডারে আমরা 128 নাম্বার পেজ নাকি, হ্যাঁ 124 নাম্বার পেজ থেকে শুরু করছি। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন নেক্সটে যাই। তারপরে 130 নাম্বার পেজটাও পড়বেন, যে HTML এর অ্যান্সার প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, প্রশ্ন দেওয়া আছে, তার ঠিক নিচেই অ্যান্সার দেওয়া আছে পরের পৃষ্ঠেই। 130 নাম্বার পেজে প্রশ্ন আছে, 130 নাম্বার পেজে কি আছে? অ্যান্সার আছে। 130 নাম্বার পেজে অ্যান্সার আছে। তো এগুলো নিয়ে আমি আর আলোচনা করলাম না। দেখেন বুঝছে যে HTML এর ফুল ফর্ম কি, বাড়বো পারপাস কি, HTML এর রুট এলিমেন্টটা কি, HTML ট্যাগটাই হচ্ছে রুট এলিমেন্ট। তারপরে আপনি কেন পিএইচডি ইউজ করবেন ওয়েব লেআউটে সেটা বলতেছে। পিএইচডি মানে কি বলেন তো? পিএইচডি ওয়েব লেআউটে পিএইচডি কি বোঝাচ্ছে? ধরুন আপনি একটা ইমেজ নিচ্ছেন, আমরা ইমেজ কি নিচ্ছি? জেপিজি, পিএনজি। কখনোই যখন আমরা ওয়েবসাইট তৈরি করি তখন আমরা কখনোই এরকম বলি না যে ওকে চিন্তা করলাম আমি কালকে, দেখেন কালকে যখন আমি আপনাদের ওয়েব লেআউট দেখাইছি তখন কিন্তু আমি যে কোনো একটা স্কেচিং থেকে দেখাইছি, তাই না? যে বলছি যে এটার উপর ডিপেন্ড করে আমরা ওয়েবসাইটটা ডিজাইন করবো, হয়ে গেল না? মানে ধূপ করেই তো কিছু করতে বসি নাই, আইদার এরকম একটা স্কেচ করে নিছি না যে আমি এরকম একটা লেআউট বানাবো, অথবা একটা ওয়েবসাইটের এরকম একটা লেআউট বানাবো, এরকম একটা স্কেচিং করে নিলাম না আমরা। তো বলতেছে যে এই স্কেচিংটা করে কারা করে? গ্রাফিক্স ডিজাইনাররা করে। গ্রাফিক্স ডিজাইনাররা একজন বিজনেসম্যান যে তার একটা ওয়েবসাইট চাচ্ছে, বা একজন নর্মাল ইউজার সে একটা নিজের নামে একটা ওয়েবসাইট চাচ্ছে,
তখন সে প্রথমত গ্রাফিক্স ডিজাইনার দিয়ে এই পুরা ওয়েবসাইটে স্কেচ করায়, মানে স্কেচিং করায়। গ্রাফিক ডিজাইনাররা পিএইচডি দিয়ে সাধারণত এই স্কেচিংটা করে। তারা অ্যাডোব ফটোশপ বা ফিগমা বা যে কোনো একটা ওয়েব এডিটিং টুলস ইউজ করে, যেখানে ইমেজ এডিটিং টুল ইউজ করে, যেখানে তারা এই স্কেচটা করে এই স্কেচটা দিবে হচ্ছে আপনাকে, বুঝতে পারছেন? তখন আপনি এটার উপরে ডিজাইন করা শুরু করবেন এটা দেখে দেখে। তো এক্ষেত্রে বলতেছে যে এই পিএইচডি লেআউটটা কেন ইউজ করে সেটা। তো এরপরে বলতেছে যে ফিগমাতে কি হয়, এর ইয়েতে কি হয়, অ্যাডোব এইচডি মানে কি, ঠিক আছে? ওকে, এগুলো পড়বেন, এগুলো পড়বেন, পড়ে তারপরে একদম লাস্টে গিয়ে বুঝবেন আর কি, এখন বুঝবেন না। এই যেটা ফিগমা এবং ইয়ে রিলেটেড, মানে ছবি রিলেটেড। আচ্ছা, এরপর দেখেন 5 স্টেজ অফ সিলেক্টিং এন্ড ওয়েবসাইট টু ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস। এগুলো এখনো আসতেছে না, বাট দিয়ে দিতে পারে। পরে এরপরে দেখেন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে হেড সেকশনের এইচটিএমএল হেড সেকশনের কাজ কি, এইচটিএমএল হেড সেকশনের কাজ কি, আর আর বাকিগুলো ইম্পর্টেন্ট, মানে টোটাল 131 নাম্বার পেজ পুরোটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে মডিউলটা হচ্ছে দেখেন ক্রিয়েট অ্যান এইচটিএমএল পেজ। আসেন এখানে কি আছে দেখি, কি তৈরি করতে বসে। এটা ও সুন্দর একটা জিনিস, এইচটিএমএল এর ফর্ম, ঠিক আছে? দেখছেন জব শিট এবং স্পেসিফিকেশন শিট এখানেও আছে। ক্রিয়েট অ্যান এইচটিএমএল ফর্ম, এই মডিউলের আপনার 135 নাম্বার পেজটা খুব ইম্পর্টেন্ট। 135 নাম্বার মডিউল পেজ কি বলছে, যে একটা এইচটিএমএল ফর্মে টেক্সট টাইপ কি হবে, টাইপ টেক্সট, অ্যাট্রিবিউট কি থাকবে, রিকোয়ার্ড অ্যাট্রিবিউট কেন ইউজ করে বলেন তো? ওইটা পূরণ না করে যাইতে না পারে, তাই না? জানেন জানেন না? ওই যে ওরা বলতেছে যে আপনি জানেন রিকোয়ার্ড কেন ইউজ করতেছি, এই যে টাইপ ইনপুট টাইপ টেক্সট, আমি সেটা বলি না, আমি বলছি রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা কেন ইউজ করে। হ্যাঁ সেটাই তো, হ্যাঁ বুঝতে পারছেন কি বলছি? রিকোয়ার্ড কেন ইউজ করে, রিকোয়ার্ড করে হচ্ছে যাতে ম্যান্ডেটরি ফিল্ড, ফর্মে ম্যান্ডেটরি ফিল্ড দেওয়ার জন্য হচ্ছে রিকোয়ার্ড অ্যাট্রিবিউট ইউজ করে। আপনার কি বলতেছেন, ঘুরে পেঁচে কি জানি বলতেছেন। আচ্ছা, তারপরে নেম, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার কেন ইউজ করে, হিন্টস দেওয়ার জন্য। কি দিবেন, নেম দিবেন না ইমেল দিবেন না কি দিবেন। ম্যাক্স লেন্থ আর ভ্যালু, ম্যাক্স লেন্থ কি বলেন, লিমিটেশন দেওয়া, হ্যাঁ, যে ইনপুট যখন দেবে ইউজার যেন ম্যাক্সিমাম এতটা ইনপুট দিতে পারে। ম্যাক্স লেন্থও আছে, মিনও আছে, এগুলো ভ্যালিডেশনের কাজে লাগবে। আমি আগেই বলতেছি, এখন মনে হচ্ছে যে এগুলা কোনো বিষয় না। আপনারা যখন ফর্ম ভ্যালিডেশন করবেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে ফর্ম ভ্যালিডেশন আছে প্রজেক্টে, তখন কিন্তু এইটা না বুঝলে, ফর্ম না বুঝলে ফর্ম ভ্যালিডেশন পাবেন না। তারপর টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার জন্য কি ট্যাগ নেই, টেক্সট এরিয়া নেই, রিকোয়ার্ড বুঝছি, প্লেস হোল্ডার দিলাম, রো আর কলাম কি, স্পেস কতটুকু বড় হবে, হ্যাঁ ছোট হবে, হ্যাঁ সেটাই। তারপরে যদি ড্রপ ডাউন চান তাহলে কি আনতে হবে, সিলেক্ট ট্যাগটা ইউজ করতে হবে।
আপনাকে যদি বলে যে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করেন HTML দিয়ে, ফর্ম দিয়ে, তাহলে আপনাকে এটা বের করতে হবে এবং সিলেক্টের ভিতরে আরেকটা কি থাকবে, কি ট্যাগ থাকবে, অপশন। অপশনে আপনি যা দিবেন তাই। তারপরে রেডিউর জন্য রেডিউ, ঠিক আছে, চেক দিলে তো বুঝেনি কি হবে, চেক হয়ে থাকবে। তারপর চেক বক্সের জন্য টাইপ চেক বক্স, ঠিক আছে। এবার আপনাদের এগ্রিকালচার হাবে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা দেখাই পাই কিনা। কোনটাতে জানি আছে, এটাতে। কোন প্রশ্নটা দেখলাম, দুটাই দেখা যায়। এই যে দেখেন, কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে বলছে, তাই না? লিবারেশন ওয়্যার যে প্রজেক্টটা আছে সেখানে তারা বলছে যে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করো। ফিল্ড কি কি আছে? নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। সাবজেক্টের জন্য কি দিবেন? আপনাকে যদি বলে সাবজেক্ট, একটা ফর্ম তৈরি করবেন, সেখানে নেম থাকবে, ইমেল থাকবে, সাবজেক্টের জন্য কি দিবেন? ইনপুট টাইপ টেক্সট, হ্যাঁ। মেসেজ টেক্সট এরিয়া, মেসেজের জন্য টেক্সট এরিয়া। আর ফাইল আপলোডের জন্য, দাঁড়ান আমি প্রশ্ন করব, যাকে প্রশ্ন করবো সে উত্তর দিবেন না, অন্য কেউ দিবেন না। ফাইল আপলোডের জন্য কি ইউজ করবেন ফর্মে, আপনি বলেন। ফাইল আপলোডের জন্য কি দিবেন? ইনপুট টাইপ ফাইল, ইনপুট টাইপ ফাইল। কিচ্ছু পারেন না, কেমনে কি হবে এখনই ভুলে গেছেন, কালকে না পরশুদিন পড়াইছে, এখনই যদি ভুলে যান তাহলে অ্যাসেসমেন্টের সময় তো আরো ভুলবেন। ফাইল আপলোডার, আপনারা, আমি দেখি আপনারা পিছনে বসে বসে কেউ ইউটিউব চালান, কেউ যাচ্ছে তাই কি জানি করেন, আর কেউ কেউ আছে এক্সট্রা, মানে আমি পড়াইতেছি HTML, আপনারা বুস্ট্র্যাপে চলে গেছেন, টেলউইন CSS এ চলে গেছেন, অথচ সিম্পল একটা ইনফরমেশন যেটা এখন ক্লাসে হচ্ছে তার সেটা পড়ার নাম নেই। আমার বেশি আগে কোনো লাভ নেই। আমি যদি কালকে খাতায় না পাই, খবর আছে আপনাদের, যেইটা ক্লাস টাইম সেটাই। ক্লাস টাইম তো 9:30, সেটা তো আপনারা বানাইছেন 10টা। আপনাদেরকে আমি অনেকবার বলছি যে আপনারা